19 সেপ্টেম্বর 2025 শুক্রবার। আসামে সেদিন সবকিছু একদম সাধারণ ছিল। সবাই নিজের নিজের কর্মস্থানে নিজেদের দায়িত্ব পূরণ করতে ব্যস্ত। অনেক স্কুলে মিড টার্ম এক্সামও চলতেছিল। এরই মধ্যে দুপুর 2:30টার সময় এমন একটা নিউজ আসে যা পরের কয়েকদিন আসামের জনজীবনকে পুরোপুরিভাবে থামিয়ে দিতে যাচ্ছিল। নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়া জুড়ে একটা খবর ট্রেন্ড করতে শুরু করে যে জুবিন গার্গ মারা গেছেন। So it was a freak accident, I believe, because of which the shocking death is coming to light. It is a very shocking and a very tragic news that has broken a short while back. প্রথমে তো মানুষেরা ভাবে যে বোধহয় এটা একটা ফেক নিউজ, কিন্তু আস্তে আস্তে যখন আসামবাসী রিয়েলাইজ করে এই নিউজটা সত্য আর আসামের হার্টথ্রব জুবিন গার্গ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তৎক্ষণাৎ সব অফিস আর দোকান বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ ওনার কাহিলিপাড়া বাসভবনের সামনে জড়ো হতে শুরু করে। সবার চোখে একটাই আশা যে সেই বাড়ির থেকে ওনারা যাতে শুনতে পায় যে ওনাদের জুবিনদা এখনো বেঁচে আছেন, আর এইসব একটা ভুল নিউজ। কিন্তু এমনটা ছিল না। জানা যায় যে জুবিন গার্গ একটা নর্থ ইস্ট ফেস্টিভ্যালে ভাগ নেওয়ার জন্য সিঙ্গাপুর গেছিলেন, যেখানে ওনার অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়ে গেছে। পরের কয়েকদিন ধরে আসামবাসী নিজেদের আদরের জুবিনদাকে শেষবারের মতো দেখবার জন্য ছলছল চোখে অপেক্ষা করতে থাকে। আর তারপর ওনার শেষ কর্মের জন্য এত লোক পৌঁছেছিল যে এটা লিমকা রেকর্ড বুকে দর্জ করা হয়েছে। তাহলে কি ছিলেন জুবিন গার্গ, আর কেন ওনার মৃত্যুতে পুরো আসামবাসী রক্তের কান্না কেঁদেছিলেন, আর কি রহস্যই বা লুকিয়ে আছে সিঙ্গাপুরে ওনার মৃত্যুর পেছনে? চলুন জানবার চেষ্টা করি। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম চলুন জুবিন গার্গের জীবনকে একটু কাছের থেকে জেনে নেওয়া যাক। জুবিন গার্গের জন্ম 18ই নভেম্বর 1972-এ মেঘালয়ের তুরাতে হয়েছিল, কিন্তু ওনার জন্মের পর জুবিনের পরিবার আসামের জোরহাটে শিফট হয়ে যায়। জুবিন গার্গের পুরো পরিবার সাংস্কৃতিকভাবে ডিপ রুটেড ছিল। ওনার পিতা মোহিনী বরঠাকুর একজন কবি আর গীতিকার ছিলেন, আর ওনার মা লিলি বরঠাকুর একজন নৃত্যকার এবং অভিনেত্রী ছিলেন। জুবিন গার্গ একজন আসামিজ ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিলেন, আর ওনার আসল নাম ছিল জীবন বরঠাকুর, কিন্তু মানুষ আদর করে ওনাকে জুবিনদা বা গোল্ডি বলে ডাকত। জুবিন নিজের কর্মজীবন 1992 সালে অনামিকা নামের একটি অ্যালবাম দিয়ে শুরু করেন, যেটা একটা সুপারহিট ছিল। এই গানটার জন্য ওনাকে ইউথ ফেস্টিভ্যালে স্বর্ণ পদক দিয়েও সম্মানিত করা হয়েছিল। এরপর উনি একের পর এক হিট গান গেয়ে আসামের প্রত্যেকটি বাড়িতে এক পরিচিত নাম হয়ে ওঠে। আর তারপর 1995 সালে জুবিন নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বাই চলে যান। উনি বলিউডেও অনেক কটা গান করে, যার মধ্যে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটা ওনাকে পুরো ভারতবর্ষে সুনাম অর্জন করতে সাহায্য করে। কিন্তু বলিউডের ভেতরে চলতে থাকা নোংরা পলিটিক্সের কারণে উনি আবারও নিজের শহর গুয়াহাটি ফিরে আসেন। উনি নিজের পুরো জীবনকালে মোট 40টি ভাষায় 38,000 গান রেকর্ড করেছেন, যা বোধ হয় খুব কম সিঙ্গাররাই নিজেদের জীবনকালে অর্জন করতে পেরেছেন। কিন্তু অনেক গায়ক থাকা সত্ত্বেও কোনো গায়কের প্রতি মানুষের এমন ভালোবাসা না কখনো কেউ দেখেছে আর না কেউ শুনেছে। মাইকেল জ্যাকসনের পরে জুবিন গার্গ একমাত্র এমন একজন গায়ক যার শেষকৃত্যে এত মানুষ একসাথে জড়ো হয়েছিল। এমনিতে তো অনেক নামকরা গায়ক বা গায়িকা রয়েছেন, কিন্তু জুবিনের প্রতি এমন ভালোবাসার আসলে কি কারণ ছিল? তো আমি আপনাকে জানিয়ে রাখি যে জুবিন গার্গ কেবলই একজন সিঙ্গার ছিলেন না, উনি ছিলেন আসামবাসীদের জন্য নিজের ঘরের ছেলে। উনি একজন এমন মাটির মানুষ ছিলেন, বিনা কোনো ভেদাভেদ সবাইকে জড়িয়ে ধরত। রাস্তার ধারে বসে খাবার খাওয়ার থেকে রাস্তায় চলতি মানুষের গলায় হাত দিয়ে সেলফি তোলা, মানুষের সাথে বিহু নাচার থেকে নিয়ে গরিবদের সাহায্য করনেওয়ালা। জুবিন একজন প্রকৃতি প্রেমীও ছিলেন। গাছপালার যত্ন করার থেকে অনেক অনাথ কুকুর, বাদর আর পাখিদের দেখাশোনা করাই ছিল ওনার জীবনের মূল মন্ত্র। উনি আসামবাসীদের জন্য কোনো আর্টিস্ট ছিলেন না। জুবিন ছিলেন আসামের মানুষদের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর মতো একজন পরিবারের সদস্য, ওনাদের নিজের জুবিনদা।
জুবিন গার্গের মৃত্যু আসামবাসীদের ভেতর থেকে ভেঙে দিয়েছিল, কিন্তু ওনার মৃত্যুর পেছনে যে তথ্যগুলো সামনে আসে তা আপনাকেও ভাবতে বাধ্য করবে। জুবিন 14 সেপ্টেম্বর 2025-এ নিজের গুয়াহাটির বাসভবন থেকে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে বার হয়। যাওয়ার সময় উনি বিল্ডিংয়ের দারোয়ানকে বলেন যে উনি 21 সেপ্টেম্বরে ফিরে আসবে, কিন্তু ওনার বদলে জুবিনের মৃত্যুর খবরটাই সেই বাড়ি পৌঁছায়। সিঙ্গাপুরে ওনার মৃতদেহটার ময়নাতদন্ত করানো হয়, যেটাতে বলা হয়েছে যে জুবিনের জলে ডুবার কারণে মৃত্যু ঘটেছে। এরপর সব পেপার ওয়ার্কস কমপ্লিট করে 20 সেপ্টেম্বরের রাতে ওনার ডেড বডিটা দিল্লিতে আনা হয়, যেখান থেকে পরের দিন সকালবেলা বডিটা গুয়াহাটি নিয়ে আসা হয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে জুবিন গার্গের বডিটা রিসিভ করার জন্য দিল্লি গিয়েছিলেন। জুবিনের মৃতদেহটা গুয়াহাটি পৌঁছানোর আগেই একদল মানুষ এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। এরপর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ওনার বডিটা সরুসজাই স্টেডিয়ামে 2 দিন আসামবাসীদের অন্তিম দর্শন আর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য রাখা হয়। লক্ষ লক্ষ মানুষ ওনাকে অন্তিম বিদায় দিতে পৌঁছায়। মানুষের ভিড় এতটাই বড় ছিল যে ওটা পৃথিবীর চতুর্থ আর ভারতবর্ষের সবথেকে বড় ভিড় হিসেবে আখ্যা পায়। পুলিশ কর্মীদের চোখে জল নিয়েই নিজেদের ডিউটি করতে দেখা যায়। আর তারপর 23 সেপ্টেম্বরে সোনাপুরের কামারকুচি গ্রামে সম্পূর্ণ নীতি নিয়ম মেনে ওনার দাহ করা হয়। জুবিন গার্গের মৃত্যুর পর রাজ্য সরকার 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। এরই মধ্যে জুবিন গার্গের কিছু সিঙ্গাপুরের ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওগুলোকে খতিয়ে দেখা যায় যে জুবিন সাঁতার কাটার সময় অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছিলেন, তাও কেউ ওনাকে সাহায্য করতে সামনে যায় না। এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে যে কথাগুলো শোনা যাচ্ছিল সেগুলো যথেষ্ট চাঞ্চল্যকর ছিল। আর কিছু ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাটসও মানুষের সন্দেহ আরও দৃঢ় করে দেয়। এইবার মানুষ সোজাসুজি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের পরিচালক শ্যামকানু মহন্ত আর জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার উপর প্রশ্ন তুলতে শুরু করে। সেই সময়েই শ্যামকানু মহন্ত আর সিদ্ধার্থ শর্মা দুজনেই গা ঢাকা দেয়। এইসব কিছুর জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরেও চাপ বাড়তে থাকে। তাই উনি এই মামলাটা ভালো করে তদন্ত করার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গঠন করেন। এই টিমটা সিবিআই এর সাথে একত্র হয়ে এই মামলাটার একদম প্রথম থেকে তদন্ত করা আরম্ভ করে। এই দুটি সংগঠন মিলে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী আর অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করে। সিআইডি যখন 4 জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তখন শেখরজ্যোতি গোস্বামী এক চাঞ্চল্যকর তথ্যের খুলাসা করে। শেখর পুলিশকে বলে যে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শ্যামকানু মহন্তর সাথে প্ল্যানিং করে জুবিন গার্গকে বিষ খাইয়েছিল। এই খবরটা সামনে আসতেই আসামবাসীরা শিওরে ওঠে। এরই মধ্যে গুয়াহাটি মেডিকেল কলেজে জুবিন গার্গের বডিটার দ্বিতীয় দফার পোস্টমর্টম করানো হয়। এই পোস্টমর্টমের রিপোর্টটা জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের হাতে তুলে দেওয়া হয়, যদিও এটা পাবলিক করা হয় না। এরপর 8 অক্টোবর 2025-এ জুবিনের জ্যাঠতুতো ভাই এপিএস অফিসার সন্দীপন গার্গকেও 7 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়, যে জুবিনের সাথে ওর সিঙ্গাপুর ট্রিপে গেছিল। জুবিন গার্গের মৃত্যুর সন্দর্ভে আসামে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনাটাতে একটা 1 কোটি টাকার আর্থিক ঘোটালার অ্যাঙ্গেলও সামনে আসে। আসাম গভর্নমেন্ট জুবিন গার্গের ভাইসেরা স্যাম্পল নিউ দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পাঠায়। পুলিশ এই মামলাটাকে অনেক কটা অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করে, যদিও ওনারা এই ঘটনাটাতে কোনো ধরনের অপরাধের প্রমাণ পায় না। এরপর 25 মার্চ 2026-এ সিঙ্গাপুরের একটা তদন্ত প্রতিষ্ঠান এটা কনফার্ম করে যে জুবিন গার্গের মৃত্যু অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং মানে আকস্মিক ডুবার থেকে হয়েছে। কিন্তু আজও আসামবাসী মনে করেন যে জুবিন গার্গের মৃত্যুর পেছনে কিছু বড় ষড়যন্ত্র রয়েছে, যা প্রকাশ্যে আনা হয়নি। যার কারণ থাকুক না কেন, সত্য তো এটাই যে আমরা একজন আর্টিস্টই না, বরং একজন সৎ মানুষকে হারিয়ে ফেলেছি, যিনি উচ্চ নিচ জাতিবাদের ঊর্ধ্বে ছিলেন। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে এমনই কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।